আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল একটি বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সলিউশন ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, আমরা সেই বহু নির্বাচনী প্রশ্নগুলো কিন্তু টাইপ আকারে ভাগ করে প্রত্যেকটা টাইপের জন্য আলাদা আলাদা ক্লাস তোমাদেরকে প্রোভাইড করছি এবং সেই ক্লাসগুলোর মধ্যে আজকে আমরা আলোচনা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে, সেই লেনদেন নামের অধ্যায়ের টাইপ 1 এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন আমরা আলোচনা করব। আমরা তোমাদেরকে এতটুকু নিশ্চয়তা দিচ্ছি, তোমরা যদি আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে থাকা যেই সৃজনশীল, যেই এমসিকিউ, যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি তুমি পরিপূর্ণভাবে শিখতে পারো, তাহলে তোমার পরীক্ষাতে সর্বোচ্চ সংখ্যক নাম্বার কিন্তু তুমি এই বই থেকেই কমন পাবে। আমরা টাইপ 2তে আলোচনা করব লেনদেনের ধারণা নিয়ে। আমরা সবাই জানি যে কোনো একটা ঘটনা, একটা আর্থিক ঘটনা থেকে আমাদের লেনদেনের উৎপত্তি হয় এবং আমরা লেনদেন বলতে ওই সকল আর্থিক ঘটনার সমষ্টিকে বোঝাই যেই সকল আর্থিক ঘটনা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। এই যে আমার কোনো একটা ঘটনা যেটা লেনদেন হওয়ার জন্য তাকে প্রথমত একটা আর্থিক লেনদেন হতে হয়, দ্বিতীয়ত তাকে কি করতে হয়, আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে হয়। এই ধারণা থেকে আমাদের লেনদেনের ধারণাটা, এবং এই ধারণার উপর ভিত্তি করেই আমরা আসলে টাইপ 1 এর 1 থেকে 50তম যে সিরিয়ালের বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে, আমরা এই প্রশ্নগুলো আলোচনা করব। আমরা এই পুরো ক্লাসের চেষ্টা করব এমনভাবে প্রশ্নগুলো আলোচনা করতে যাতে করে তোমাদের কোনো প্রশ্নে কোনো ধরনের অসুবিধা না থাকে। আচ্ছা, আমরা সবার প্রথম চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 1 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাই, আমরা একটু দেখি। 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে, 1 নম্বর প্রশ্নে আমাদেরকে বলেছে কি বলেছে ভাইয়া, বলেছে নিচের কোনটি লেনদেন, নিচের কোনটি আমাদের জন্য লেনদেন। আমাদেরকে মনে রাখতে হবে কোনো একটা ঘটনা, সেটাকে আমরা যদি লেনদেন বলতে চাই তাহলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়। কয়টা শর্ত? দুইটা শর্ত পূরণ করতে হয়। শর্ত নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে। কি ঘটনা হইতে হবে ভাইয়া? ওই ঘটনাকে অবশ্যই একটা আর্থিক ঘটনা হইতে হবে এবং ওই আর্থিক ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে, আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে বা আর্থিক অবস্থাকে পরিবর্তন করবে। এই যে সকল আর্থিক ঘটনা আমাদের ব্যবসায়িক কার্যক্রমকে প্রভাবিত করে, ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করে, ওই সকল আর্থিক ঘটনাকে কিন্তু আমরা লেনদেন বলে থাকি, তাই না? তাহলে খেয়াল করে দেখো, আমাদের ক নম্বরে বলেছে আসমার নিকট হতে 30,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান। ভাইয়া, আমি যদি কাউকে ফরমায়েশ প্রদান করি, আমি যদি কাউকে অর্ডার প্রদান করি, এতে করে কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না। এই যে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটছে না, এই কারণে কিন্তু এই ঘটনাকে আমরা লেনদেন বলতে পারবো না, তাই না? আচ্ছা, মিনহাজকে মাসিক 20,000 টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার হিসাবে নিয়োগ দেওয়া হলো। আমরা মিনহাজ নামের একজন ব্যক্তিকে আমাদের ব্যবসায়ের কি করেছি, ম্যানেজার হিসাবে নিয়োগ দিয়েছি। ভাই, আমরা কি এখনো তাকে টাকা দিয়েছি? দেই নাই। আমি মাত্র বলেছি যে হ্যাঁ মিনহাজ, তুমি আমার ব্যবসায় কাজ করতে পারো, আমার ব্যবসায় তুমি কাজ করলে তুমি মাসিক 20,000 টাকা বেতন পাবা। আমি তাকে বেতন দেওয়ার চুক্তিবদ্ধ হয়েছি, আমি কিন্তু এখনো তাকে বেতন বা টাকা কিন্তু দেই নাই। এই যে আমি যে তাকে এখনো টাকা দেই নাই, এর ফলে কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থা প্রভাবিত হচ্ছে না, এবং আমার ব্যবসায় আর্থিক অবস্থা প্রভাবিত না হওয়ার কারণে এই লেনদেন, এই ঘটনাকেও কিন্তু আমরা লেনদেন বলতে পারছি না, তাই না? আচ্ছা, এরপর দেখো, মালিকের ব্যক্তিগত অর্থ হতে 2,000 টাকা চুরি হয়েছে। ভাইয়া, মালিকের ব্যক্তিগত টাকা চুরি হয়েছে, তাই না? এটা আমি বলতে পারি যে হ্যাঁ এই ঘটনার ফলে আমার ব্যবসায়ের আমার একটা আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, ব্যবসায়ের না বাট আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। কিন্তু এই আর্থিক অবস্থার পরিবর্তনটা ঘটেছে কার?
মালিকের, তার কারণ মালিকের ব্যক্তিগত অর্থটা চুরি হয়ে গেছে। মালিকের ব্যক্তিগত অর্থ চুরি হয়ে গেলে, মালিকের ব্যক্তিগত আর্থিক অবস্থার পরিবর্তন ঘটলে ওইটা মালিকের জন্য একটা লেনদেন হইতে পারে, বাট যেহেতু ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই, এই জন্য এটা ব্যবসায়ের জন্য কোনো ধরনের কোনো লেনদেন হবে না। তাহলে ভাইয়া আমাদের গ নাম্বারটাও লেনদেন হচ্ছে না, তাহলে আমরা আসলে বুঝলেও আমাদের জন্য ঘ নাম্বারটা লেনদেন, না বুঝলে আমাদের জন্য ঘ নাম্বারটাই লেনদেন। একটু খেয়াল করো, বলা আছে জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় কত টাকা? 30,000 টাকা। আমরা কোন একটা ব্যক্তির নিকট বাকিতে পণ্য বিক্রয় করেছি, আমার ব্যবসায় থেকে পণ্যদ্রব্য চলে গেছে, বিক্রয় করে ফেলছে আমি, তাই না? বিক্রয় নামের আয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে। আমি যেহেতু বিক্রয়টা বাকিতে করেছি একজন ব্যক্তির কাছে, তার মানে আমার প্রতিষ্ঠানের দেনাদার নামের সম্পত্তিও বেড়েছে। তাহলে এই ঘ নাম্বার অপশনই হচ্ছে একমাত্র অপশন যেটার মাধ্যমে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাটা পরিবর্তন হয়েছে, আর্থিক অবস্থাটা প্রভাবিত হয়েছে, তাই না? তাহলে ভাই আমরা উত্তর হিসাবে কোনটাকে নিতে পারবো? উত্তর হিসাবে আমরা নিতে পারবো ঘ, জনাব আবরারের নিকট পণ্য বিক্রয় 30,000 টাকা। বোঝা গেছে ভাই কথাটা? আচ্ছা, এরপরে চলে যাবো আমরা প্রশ্ন নাম্বার 2। বলা আছে কোন হিসাবটি ব্যতিক্রম? খেয়াল করে দেখো, পাওনাদার হিসাব আমরা সবাই জানি, পাওনাদার আমাদের ব্যবসায়ের জন্য একটা দায়বাচক হিসাব। ঋণ হিসাব এইটাও আমার ব্যবসায়ের একটা দীর্ঘমেয়াদী দায়বাচক হিসাব। বকেয়া বেতন, দেখো বেতন এটা আমার জন্য একটা ব্যয়, কিন্তু ব্যয়টা বকেয়া আছে, ব্যয়ের বকেয়া হচ্ছে আমার জন্য দায়, তাহলে বকেয়া বেতন এটাও কিন্তু আমার জন্য একটা দায়, তাই না? প্রদত্ত ঋণ, ভাইয়া ঋণটা একটা দায়বাচক শব্দ, কিন্তু এই ঋণটা কিন্তু আমি গ্রহণ করি নাই, এই ঋণটা আমি প্রদান করেছি, তাই না? এই যে ঋণ গ্রহণ না করে ঋণটা প্রদান করাটাও কিন্তু এক প্রকারের বিনিয়োগ। ঋণ প্রদান এটাও কিন্তু কি এক প্রকারের বিনিয়োগ, অর্থাৎ এটা কিন্তু আমার জন্য একটা সম্পদ, এটা কিন্তু কি আমার জন্য একটা সম্পদ, তাই না? তাহলে ভাই তুমি দেখো তো এই চারটা অপশনের মধ্যে ব্যতিক্রম, এই চারটা অপশনের মধ্যে আলাদা কোন হিসাবটা আছে? এই চারটা অপশনের মধ্যে আমাদের খ নাম্বার অপশনটা, অর্থাৎ প্রদত্ত ঋণ, এটা কিন্তু আমাদের জন্য আলাদা, তাই না? তাহলে আমাদের উত্তর কি হবে ভাইয়া? উত্তর হবে হচ্ছে আমাদের প্রদত্ত ঋণ। চলে যাব ভাইয়া আমরা আমাদের প্রশ্ন নাম্বার 3 নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। আমাদের 3 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে বাহ্যিক লেনদেনে অর্থনৈতিক ঘটনা কয়টি পক্ষকে প্রভাবিত করে? ভাইয়া বাহ্যিক লেনদেনে অর্থনৈতিক ঘটনা কয়টি পক্ষকে প্রভাবিত করে? সবসময় মনে রাখবা আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী বা ডাবল এন্ট্রি সিস্টেম অনুযায়ী আমাদের প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুইটা পক্ষ থাকে। ভাইয়া একটু মনে রাখা লাগবে, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। কমপক্ষে কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে। তাহলে যদি কমপক্ষে পক্ষ থাকে দুইটা, তাহলে এরা প্রভাবিত করবে কয়টা পক্ষকে? এরা কিন্তু প্রভাবিত করবে দুইটা পক্ষকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে খ, দুইটি। উত্তর হচ্ছে খ, দুইটি, তাই না? আচ্ছা, 4 নম্বর প্রশ্নে বলেছে কোনটির জন্য ক্রেডিট ভাউচার ব্যবহৃত হয়? কোনটির জন্য আমরা ক্রেডিট ভাউচার ব্যবহার করি, তাই না? দেখো আমাদের লেনদেনের 6টা প্রামাণ্য দলিল আছে, আমরা সবাই জানি। চালান, তারপরে হচ্ছে আমাদের ক্যাশ মেমো, তারপরে হচ্ছে আমাদের ডেবিট নোট, তারপরে হচ্ছে আমাদের ক্রেডিট নোট, এরপরে হচ্ছে আমাদের ডেবিট ভাউচার, এরপরে হচ্ছে আমাদের ক্রেডিট ভাউচার, তাই না? এই 6টা হচ্ছে কি আমাদের এই 6টা হচ্ছে কি আমাদের লেনদেনের প্রামাণ্য দলিল। এর মধ্যে এই ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার মনে রাখবা, আমরা ব্যয়ের সাপেক্ষে ব্যবহার করি ডেবিট ভাউচার, আয়ের সাপেক্ষে আমি তৈরি করি ক্রেডিট ভাউচার। আমার প্রতিষ্ঠানের কোনো একটা ব্যয় সংগঠিত হয়েছে, ওই যে ব্যয় সংগঠিত হইল এটার জন্য আমরা ডেবিট ভাউচারটা ব্যবহার করি। আবার যদি আমার প্রতিষ্ঠানের কোনো একটা আয় ঘটে, আয় সংগঠিত হয়, ওই আয়ের জন্য আমরা ব্যবহার করি ক্রেডিট ভাউচার। তাহলে ভাইয়া এখানে আমরা কোন ভাউচারটা ব্যবহার করব? ক্রেডিট ভাউচারটা ব্যবহার করব কার জন্য? ক্রেডিট ভাউচারটা ব্যবহার করব আমরা আয়ের জন্য। কার জন্য ভাইয়া?
আয়ের জন্য। এরপরে চলো আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 5 নম্বর প্রশ্নে কি বলা আছে, বলা আছে মাহির ট্রেডার্স 30,000 টাকার পণ্য মেহেদি ব্রাদার্সের নিকট বিক্রয় করেন। মাহির ট্রেডার্স 30,000 টাকার পণ্য মেহেদি ব্রাদার্সের কাছে বিক্রি করেন এবং নগদ গ্রহণ করেন কত টাকা? নগদ গ্রহণ করেন 20,000 টাকা, তাই না? এই খেয়াল করো, আমি পণ্য বিক্রি করছি 30,000 টাকায়, কার কাছে? মেহেদি ব্রাদার্সের কাছে, এবং তার কাছ থেকে আমি নগদ পাইছি কত? 20,000 টাকা। তার মানে এখানে কিন্তু আমার 10,000 টাকা কি আছে? বকেয়া আছে, তাই না? এই 10,000 টাকা কি আছে? বকেয়া আছে। আচ্ছা, আমাকে 5 নম্বর প্রশ্নে বলেছে মাহির ট্রেডার্সের লেনদেনের উপযুক্ত দলিল নিচের কোনটি? এই মাহির ট্রেডার্সের উপযুক্ত দলিল নিচের কোনটি? ভাইয়া মাহির ট্রেডার্স সে কি করছে? সে পণ্য বিক্রয় করছে। কি করছে? পণ্য বিক্রয় করছে। তো সে যদি পণ্যটা বিক্রি করে থাকে, বিক্রির জন্য আমরা কোনটা ব্যবহার করি? আমরা চালান ব্যবহার করি। কি ব্যবহার করি ভাইয়া? আমরা চালান ব্যবহার করি, তাই না? আচ্ছা, এরপর বলেছে খরচ সমূহ চালানে অন্তর্ভুক্ত থাকলে তা কাকে পরিশোধ করতে হয়? খেয়াল করো, আমার যদি কোনো একটা চালান দেওয়া থাকে, ওই চালানে যদি আমাদের এটাকে কি বলে, বিভিন্ন ধরনের খরচ, প্যাকিং খরচ, বহন খরচ, আরো যদি কোনো খরচের পরিমাণ উল্লেখ করা থাকে, চালানের মধ্যে উল্লেখ করা থাকে, তাহলে ওই খরচটা অবশ্যই ক্রেতাকে পরিশোধ করতে হবে। খেয়াল করো ভাই, মনে করো এটা আমাদের একটা চালানের বই, এটার মধ্যে মনে করো এরকম ঘর করা আছে, পণ্যের দাম বলা আছে ফর এক্সাম্পল 1 লাখ টাকা, এই জায়গায় বলা আছে যোগ বহন খরচ 10,000 টাকা, যোগ প্যাকিং খরচ 5,000 টাকা, দিয়ে সবগুলো যোগ করে এখানে লিখে 1,15,000 টাকা। চালানের মধ্যে যেই খরচের নাম বলা থাকবে, সকল খরচই কিন্তু ক্রেতা যিনি থাকবেন তাকে পরিশোধ করতে হবে। তাহলে ভাইয়া আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর কত? 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 7। আমাদের 7 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে কোনো ঘটনার দ্বারা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয় বা কি সৃষ্টি হয়? দেখো, যদি কোনো একটা ঘটনা সেটা যদি আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে পারে, আমার আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে, তাহলে ওই ঘটনাকে আমরা বলি আর্থিক ঘটনা, এবং ওই আর্থিক ঘটনাটাই কিন্তু পরবর্তীতে আমার ব্যবসায়ের লেনদেনে রূপান্তরিত হয়, তাই না? তাহলে এখানে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে লেনদেন, তাই না? আচ্ছা, এরপরে দেখো লেনদেন শব্দটির আবির্ধানিক অর্থ কোনটি? ভাই আমাদের লেনদেন শব্দের আবির্ধানিক অর্থ হচ্ছে আদান প্রদান করা, দেওয়া নেওয়া করা, গ্রহণ প্রদান করা, এরকম অনেকগুলো কিন্তু আবির্ধানিক অর্থ আছে। আমরা যদি এইখানে অপশনগুলো দেখি, প্রতিদান আসলে লেনদেনের মধ্যে হয় না, ভাবের বিনিময়ে লেনদেনের মাধ্যমে হয় না, আদান প্রদানটুকু আমি নিতে পারতাম যদি এখানে মূল্য কথাটুকু না থাকতো। তো এখানে যেহেতু মূল্যের আদান প্রদান আছে, তাহলে এই অপশনটাকেও আমরা একদম শতভাগ অ্যাকুরেট ধরে নিতে পারছি না। তাহলে আমরা নিতে পারবো কোনটা? এই যে গ্রহণ ও প্রদান, গিভ এন্ড টেক, তাই না? এই গিভ এন্ড টেক। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ, গ্রহণ ও প্রদান করা। এরপরে ভাই 9 নম্বর প্রশ্নে বলেছে কোন লেনদেনটি অভ্যন্তরীণ? ভাইয়া দেখো, আমরা আমাদের লেনদেনের প্রভাব অনুযায়ী লেনদেনকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ লেনদেন, আরেকটা হচ্ছে বাহ্যিক বা বহিস্থ লেনদেন। একটা হচ্ছে ইন্টারনাল ট্রানজ্যাকশন, আরেকটা হচ্ছে এক্সটার্নাল ট্রানজ্যাকশন। এন্ড এই যে ইন্টারনাল ট্রানজ্যাকশন বা এক্সটার্নাল ট্রানজ্যাকশন, এই জিনিসটা মূলত কি, তাই না? যদি কোনো একটা লেনদেনের প্রভাব বা কোনো একটা লেনদেনের কার্যকারিতা বা কার্যক্রমটা আমার প্রতিষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ থাকে, অর্থাৎ ওই লেনদেনের উৎপত্তিটাও আমার প্রতিষ্ঠানের ভিতরে, ওই লেনদেনটা আসলে শেষও হয়ে যাবে কি আমার প্রতিষ্ঠানের ভিতরে, যদি এইরকমটা হয় তাহলে ওই লেনদেনকে আমরা বলি একটা অভ্যন্তরীণ লেনদেন। আর যদি এমন হয় কোনো একটা লেনদেনের উৎপত্তি আমার প্রতিষ্ঠানের ভেতরে, কিন্তু ওটা নিঃশেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে যাচ্ছে বাইরে গিয়ে, অর্থাৎ মানে দুইটা পক্ষকে প্রভাবিত করতেছে, একটা অভ্যন্তরীণ পক্ষকে আর একটা বাহ্যিক পক্ষকে প্রভাবিত করতেছে, এরকম যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো বাহ্যিক লেনদেন, তাই না? তাহলে এখানে দেখো আমাদের এই যে অবচয়, এটা আমাদের জন্য একটা অভ্যন্তরীণ লেনদেন।
অবচয় আমাদের জন্য একটা অনগদ লেনদেন। মনে রাখবা অবচয় থেকে আমরা একটা প্রশ্ন পাবই, এতটুকু তুমি নিশ্চিত থাকো। অবচয় থেকে ইনশাল্লাহ আমরা একটা প্রশ্ন পাবই পাবো। কি পাবো ভাইয়া? অবচয় সম্পর্কে দুইটা কথা মনে রাখা লাগবে। নাম্বার 1, অবচয় এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। এই অবচয় এটা কি? এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। আবার অবচয় হচ্ছে একটা অনগদ লেনদেন। হ্যাঁ, অনগদ লেনদেন। অবচয় সম্পর্কে আমরা এই দুইটা বাক্য মনে রাখবো। আমরা একটা এমসিকিউ এই জায়গা থেকে পাবোই পাবো। তাহলে আমরা 9 নম্বরের উত্তর হিসাবে কি নিচ্ছি ভাইয়া? 9 নম্বরের উত্তর হিসাবে নিচ্ছি গ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 10-এ। 10 নম্বর প্রশ্নে বলেছে প্রতিটি লেনদেনের কমপক্ষে কয়টি হিসাব থাকে? আমাদের প্রতিটা লেনদেনের কমপক্ষে হিসাব থাকে 2টি। আমাদের প্রতিটি লেনদেনের কমপক্ষে হিসাব থাকে কয়টা ভাইয়া? আমাদের প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে হিসাব থাকবে 2টা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাব 10 নম্বরের পরে। 10 নম্বরের পরে হচ্ছে আমাদের প্রশ্ন নাম্বার 11। প্রশ্ন নাম্বার 11 নম্বর প্রশ্ন ভাইয়া কি বলেছে? প্রশ্ন নাম্বার 11 তো আমাদেরকে বলেছে লেনদেনের উৎস কোনটি? আসলে একটা লেনদেনের উৎপত্তিটা কোন জায়গা থেকে হয়, লেনদেনটা আসলে শুরু হয় কোন জায়গা থেকে, তাই না? বা লেনদেনটার জন্মটা হয় কোন জায়গা থেকে? মনে রাখবা যে কোনো একটা আর্থিক ঘটনা থেকে আমাদের লেনদেনের উৎপত্তি হয়। যে কোনো একটা আর্থিক ঘটনা থেকে আমাদের লেনদেনের সূত্রপাত হয়। তাহলে উত্তরটা কি হবে ভাইয়া? উত্তরটা হবে হচ্ছে ঘ, আর্থিক ঘটনা। উত্তরটা হচ্ছে ঘ, আর্থিক ঘটনা। আচ্ছা, এরপরে চলে যাব প্রশ্ন নাম্বার 12। লেনদেন বলতে কি বোঝায়? লেনদেন বলতে কি বোঝায়? আমরা লেনদেন বলতে এমন সকল আর্থিক ঘটনাকে বোঝাই যেই ঘটনাগুলো আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে। লেনদেন বলতে আমরা ওই সকল আর্থিক ঘটনাকে বোঝাই যেই সকল আর্থিক ঘটনা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন বা প্রভাবিত করে, তাই না? তাহলে এই সংজ্ঞার সাথে আমরা দেখো কোন লাইনটাকে বা কোন অপশনটাকে ম্যাচ করাইতে পারি। দেখো এই যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো ঘটনা, তাই না? অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য কোনো একটা ঘটনা। তাহলে উত্তর কি ভাইয়া? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। ভালো কথা। আমরা তাহলে চলে যাই আমাদের প্রশ্ন নাম্বার 13। 13 নম্বর প্রশ্নে বলেছে লেনদেন সংক্রান্ত ঘটনা। দেখো লেনদেন সংক্রান্ত ঘটনা আমরা যদি আমাদের পাঠ্য বইতে লেনদেনের বৈশিষ্ট্যগুলোতে খেয়াল করে দেখি, ওই বৈশিষ্ট্যগুলো পড়লে আমরা এরকম পাবো হচ্ছে দৃশ্যমানতা নামের একটা অপশন পাবো। দৃশ্যমানতা এরকম নামের একটা পয়েন্ট আমরা পাবো আমাদের পাঠ্য বইতে লেনদেনের বৈশিষ্ট্যগুলোতে দেখলে। ওই পয়েন্টে বা ওই বৈশিষ্ট্যটা আমাদের বলা আছে আমাদের লেনদেন দৃশ্যমান হতে পারে, আমাদের লেনদেন অদৃশ্যমান হতে পারে। লেনদেনকে আমরা আমাদের চোখে দেখতেও পারি, এমন হইতে পারে লেনদেনটাকে আমরা আমাদের চোখে নাও দেখতে পারি। যেমন আমি যদি পণ্য বিক্রয় করি, খেয়াল করো আমি তোমাকে বললাম পণ্য বিক্রয়। ভাই পণ্যটা বিক্রি করলাম, আমি কাস্টমারকে পণ্য দিলাম, কাস্টমার আমাকে টাকা দিল, এটা দেখা যায়, এটা দেখতেছি চোখ দিয়ে, তাই না? তাহলে এটা একটা দৃশ্যমান লেনদেন। আবার আমি যদি এই যে বললাম যে অবচয় যে হচ্ছে, এটা কিন্তু দেখা যায় না, এটা ফিল করা যায়। যেমন আমরা এই স্মার্ট বোর্ডটা চালাচ্ছি, এই বোর্ডটা চালাচ্ছি হয়তো বা 2 বছর হয়ে গেছে বা আরেকটু বেশি হবে, এই বোর্ডটার বয়স 3 বছরের মতো হবে, বাকি বোর্ডগুলো আরো পুরাতন। তো 3 বছর ধরে আমরা এটা চালাচ্ছি, এটা কিন্তু কিছুটা অবচয় হয়ে গেছে। আমরা কিন্তু এটা চোখ দিয়ে দেখতে পাচ্ছি না। চোখ দিয়ে দেখলে মনে হচ্ছে আহারে বোর্ডটা তো কত সুন্দর আছে, কি সুন্দর চকচক চলতেছে সবকিছু, কিন্তু এটা মাঝে মাঝে কি করে, অনেক বেশি পুরাতন হয়ে গেলে এটা হালকা একটু ল্যাগ করে, স্লো হয়ে যায়। তার মানে অবচয় যে হয়েছে এটা আমি দেখতে পারতেছি না, বাট আমি কাজ করতে গিয়ে অনুভব করতেছি যে এটার অবচয় হয়ে গেছে, তাই না? তার মানে কি অবচয় জিনিসটাকে আসলে আমি দেখতে পারি না, বাট এটা হয়েছে, এটা ঘটছে, তাই না? তার মানে কি ওইটা একটা অদৃশ্যমান লেনদেন, ওইটাকে একটা অদৃশ্যমান লেনদেন, তাই না? তার মানে আমার যে কোনো একটা লেনদেন সেটা আমার জন্য দৃশ্যমানও হইতে পারে, সেটা আমার জন্য আবার অদৃশ্যমানও কিন্তু হইতে পারে, তাই না? তার মানে দেখো লেনদেন সর্বদা দৃশ্যমান
এই কথাটা কিন্তু পরিপূর্ণভাবে সত্য না। লেনদেন কখনোই দৃশ্যমান নয়, এই কথাটাও আসলে পুরোপুরি সত্য না। আমাদের লেনদেন দৃশ্যমানও হতে পারে, লেনদেন অদৃশ্যমানও কিন্তু হতে পারে, তাই না? আমাদের লেনদেন এটা দৃশ্যমানও হতে পারে, আবার লেনদেনটা অদৃশ্যমানও হইতে পারে, তাই না? তাহলে উত্তর হচ্ছে 2। 2 নাম্বারেরটা কই আছে ভাইয়া? 2 নাম্বারটা আছে খ নাম্বার অপশনে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে খ। এই প্রশ্নের উত্তর কি হবে? খ। আমরা চলে যাব ভাইয়া প্রশ্ন নাম্বার 14। 14 নাম্বার প্রশ্ন আমাদেরকে কি বলেছে আমরা একটু দেখি। বলেছে আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? আধুনিক হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি? কোনটা হচ্ছে আমাদের মডার্ন অ্যাকাউন্টিং এর মেইন বেসমেন্টটা, মেইন পিলারটা আসলে কোনটা, তাই না? দেখো, মূল বেসটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতি, বা আমরা বলতে পারি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। মনে রাখবা ভাইয়া, মনে রাখবা এই জিনিসটা যে 1494 সালে লুকা প্যাসিওলি নামের একজন ধর্মযাজক, গাণিতিকবিদ বা দার্শনিক, যেটাই বলি না কেন, তিনি একটা বই লিখেছিলেন। বইটার নাম ছিল সুম্মারি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপারশনালিয়েট প্রপারশনালিটা, এই নামে একটা বই লিখেছিলেন। এবং ওই বইতে একটা অধ্যায় বা একটা খণ্ড ছিল যেখানে তিনি এইটা আলোচনা করার চেষ্টা করেছিলেন যে ভাইয়া, আমরা যেই লেনদেনগুলো করি ওই লেনদেনগুলোতে আসলে দুইটা পক্ষ থাকে, একটা পক্ষ সুবিধা গ্রহণ করে, আরেকটা পক্ষ সুবিধা প্রদান করে। এবং ওই যে দুতরফা দাখিলা পদ্ধতির একটা বেসিক একটা কনসেপ্ট তিনি আমাদেরকে দিয়েছিলেন, ওই জায়গা থেকেই কিন্তু আমাদের মূলত হিসাব বিজ্ঞানের উৎপত্তি, এবং ওই জায়গাটাকেই কিন্তু আমরা এখনো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলে জানি, তাই না? তাহলে ভাইয়া উত্তরটা হিসাবে আমরা কি নিতে পারি? নিতে পারি হচ্ছে আমাদের গ নাম্বারটা, দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, তাই না? আচ্ছা, এরপরে ভাইয়া 15 নম্বর প্রশ্নে বলেছে বাকিতে পণ্য বিক্রয় কোন জাতীয় লেনদেন? ভাইয়া, আমি পণ্যটা কি করেছি? আমি পণ্যটা বাকিতে বিক্রয় করেছি। আমি পণ্যটা কি করেছি ভাইয়া? আমি পণ্যটা বাকিতে বিক্রয় করেছি। এই যে আমি পণ্যটা বাকিতে বিক্রয় করলাম, এটা আসলে আমার জন্য কোন ধরনের লেনদেন, তাই না? তাহলে দেখো, এই যে আমি যে বাকিতে পণ্যটা বিক্রয় করি, এই বিক্রয় করার ফলে কি হয়? পণ্যদ্রব্যটা বাইরে চলে যায়, বাইরে আমার একটা দেনাদারের সৃষ্টি হয়েছে, কারণ আমি পণ্যটা বাকিতে বিক্রয় করেছি, তাই না? তাহলে বাকিতে বিক্রয়, এটা যদি আমি জাবেদা তোমাদেরকে বলি, তাহলে দেখো, একটা হচ্ছে দেনাদার হিসাব, আরেকটা হচ্ছে কি আমাদের জন্য বিক্রয় হিসাব। তাহলে এই দুইটা হিসাব খাতকে কি করে? এই লেনদেনটা প্রভাবিত করে। তাহলে এটা কোন ধরনের লেনদেন? এটা একটা বাহ্যিক লেনদেন। আরো যদি তোমাদেরকে আমি একটু সহজ করে দেই, একটা ছোট্ট আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে তুমি যত ধরনের এমসিকিউ পাবা 99% ক্ষেত্রে অবচয় বা অবলোপন এটা হচ্ছে একটা অভ্যন্তরীণ লেনদেন। এছাড়া বাকি সবগুলোই কি হয়? আমাদের বাহ্যিক বা বহিস্থ লেনদেন হয়। 99% ক্ষেত্রে এই কথাটাই কিন্তু সত্য। আচ্ছা, এরপরে দেখো কি বলা আছে ভাইয়া আমাদের 16 নম্বর প্রশ্নে, কোনটি অদৃশ্যমান লেনদেন? কোন লেনদেনটাকে আসলে আমরা আমাদের চোখে দেখতে পাই না, কোন লেনদেনটাকে আসলে দেখা যায় না, তাই না? খেয়াল করে দেখো, ধারে ক্রয়, এটাকে আমরা চাইলেই কি করতে পারি? দেখতে পারি। তার মানে এই লেনদেনটা কি করা যায়? দেখা যায়। ধারে বিক্রয়, আমি যদি পণ্যদ্রব্য বিক্রয় করি, এই লেনদেনটাকেও কি হয় ভাইয়া? এই লেনদেনটাকেও কিন্তু আমাদের নিজেদের চোখ দিয়ে দেখা যায়, তাই না? এই লেনদেনটাকেও কি হয়? আমাদের চোখ দিয়ে দেখা যায়। আমি যদি কোনো কিছু মেরামত করি, ওইটাও কিন্তু আমার চোখ দিয়ে আমি কি করতে পারি? দেখতে পারি বা দেখা যায়। অবচয়, বা এখানে আমরা আরেকটা নাম অ্যাড করতে পারি চাইলে, অবচয় এবং আমাদের অবলোপন। অবলোপন এইটা কিন্তু আমরা আসলে আমাদের চোখে দেখতে পাই না, এই দেখতে পাই না, তাই না? এটা কিন্তু আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না। এই যে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই না, এই জন্যই কিন্তু এটা আমার জন্য একটা অদৃশ্যমান লেনদেন। এই জন্যই এটা আমার জন্য কি ভাইয়া? আমার জন্য এটা একটা অদৃশ্যমান লেনদেন। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে 16 নম্বরের উত্তর কি? 16 নম্বরের উত্তর হচ্ছে গ। চলে যাব ভাইয়া আমরা প্রশ্ন নাম্বার 17। বলা আছে স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কিসের বৈশিষ্ট্য?
স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র, এটা কিন্তু আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য। কিসের বৈশিষ্ট্য ভাইয়া? এটা আমাদের লেনদেনের একটা বৈশিষ্ট্য। আমাদের প্রত্যেকটা লেনদেন আমাদের জন্য ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা লেনদেন আমাদের জন্য স্বতন্ত্র, প্রত্যেকটা লেনদেন আমাদের জন্য আলাদা। এটার সাথে আরেকটা লেনদেনের কোনো সম্পর্ক নাই, এটার সাথে আরেকটা লেনদেনের কোনো যোগাযোগ নাই। আমার কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে 17 নম্বরের উত্তর কি হবে? 17 উত্তর হচ্ছে ক। আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 18। বলা আছে প্রতিটি লেনদেন কিসের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে? কিসের মাপকাঠিতে পরিমাপযোগ্য হতে হবে? প্রতিটা লেনদেন অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে, অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য হইতে হবে। এখন আমাদের এই অপশনে একটা কনফিউশনের জায়গা হচ্ছে, টাকা আর অর্থ দুইটা তো একই জিনিস, তাই না? টাকা অর্থ দুইটাকে আমরা একই জিনিস জানি, তো উত্তর হিসাবে কিন্তু দুইটাই সঠিক। কিন্তু ওই যে প্রবাদ বাক্য যেটাকে বলি বা শব্দ মেলানোর ক্ষেত্রে যেটা বলি, তো আমরা এরকম লাইনটা শুনে বা বলে অভ্যস্ত যে অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য। এই জন্য আসলে আমরা এখানে অর্থ অপশনটাই নিব, বাট টাকাটাও কিন্তু রাইট অপশন, কারণ অর্থ আর টাকা দুইটা তো একটা আর একটা সিনোনিম, তাই না? দুইটার মধ্যে তো আমাদের খুব একটা মানে একই তো নাম। তুমি আমাকে উজ্জ্বল ভাইয়া বলে ডাকো বা আমাকে তুমি টেকনিক ইজি এডুকেশনের অ্যাকাউন্টিং টিচার বলে ডাকো, দুইটা বলতেই তো আমাকেই বোঝানো হচ্ছে, তাই না? তো দুইটা জিনিস কিন্তু একই হবে। এরপর আমরা দেখি যদি ভাইয়া 19 নম্বর প্রশ্নে কি বলেছে, বলেছে দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম বিনিময়ের ফলে কি সৃষ্টি হয়? দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম বিনিময় করার মাধ্যমে বা বিনিময় করার ফলে আমাদের কিসের সৃষ্টি হয়? দেখো, যখন আমরা হচ্ছে আমাদের দ্রব্য সামগ্রী বিনিময় করতে যাব, যখন আমরা আমাদের সেবা কর্ম বিনিময় করতে যাব, এটার ফলে আমাদের আসলে কিসের সৃষ্টি হবে, তাই না? এটার ফলে আমাদের ব্যবসায়িক লেনদেনের সৃষ্টি হবে। এটার ফলে আমাদের কি হবে? এটার ফলে আমাদের ব্যবসায়িক লেনদেনের সৃষ্টি হবে। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 20। 20 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলেছে 50,000 টাকার বই ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো, উক্ত ঘটনাটি লেনদেন না হওয়ার কারণ। আমি কি করছি ভাইয়া? আমি পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান করছি, এটা আমার জন্য কোনো লেনদেন হচ্ছে না। তার কারণ কি? এই যে ফরমাইশ দেওয়া, ফরমাইশ দেওয়াকে আমরা আরেক ভাষায় বলি হচ্ছে অর্ডার দেয়া। ফরমাইশ দেওয়াকে আমরা আরেক ভাষায় কি বলি? অর্ডার দেওয়া। আমি অর্ডার দেওয়ার ফলে আমার কাছ থেকে কি কোনো টাকা চলে গেছে? আমার কাছ থেকে কিন্তু এখন পর্যন্ত কোনো টাকা পয়সা চলে যায় নাই। এই যে কোনো একটা ঘটনার ফলে যতক্ষণ পর্যন্ত আর্থিক অবস্থার পরিবর্তন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইটাকে কোনো লেনদেন বলতে পারবো না। তাহলে ভাইয়া আমাদের এই 20 তারিখের খ নাম্বারটা, এটা কিন্তু আমাদের জন্য কোনো লেনদেন না। কেন লেনদেন না ভাইয়া? এই যে পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান, এটা আমাদের জন্য লেনদেন হইতে পারলো না। তার কারণ হচ্ছে এই ঘটনাটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে নাই। আচ্ছা, চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 21। বলা আছে জনি শাড়ি ক্রয়ের জন্য দিলরুবাকে 10,000 টাকা দিল। এখানে জনির ভূমিকা কিরূপ? এখানে জনির ভূমিকা কিরূপ? দেখো, জনি শাড়ি ক্রয়ের জন্য দিলরুবাকে কি করেছেন? দিলরুবাকে 10,000 টাকা দিয়েছেন। তাহলে এখানে জনির ভূমিকা হচ্ছে, জনি হচ্ছেন সুবিধা প্রদানকারী। জনি কি? জনি হচ্ছেন সুবিধা প্রদানকারী, কারণ জনি প্রথম অ্যাপ্রোচটা করেছেন এবং জনি নগদ অর্থটা খরচ করেছেন, তাই না? তাহলে উত্তর কি ভাইয়া? 21-এর উত্তর হচ্ছে খ। আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 22। 22 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখব। হ্যাঁ, আমাদের 22 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে জনাব বেলাল 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় আরম্ভ করলেন, ঘটনাটি লেনদেন হওয়ার কারণ। ঘটনাটি লেনদেন হওয়ার কারণ খেয়াল করে দেখো, আমাদের এইখানে বেলাল সাহেব তিনি 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছেন। তাহলে এইখানে আমার যদি আমি জাবেদা করতে চাই বা যদি আমি হচ্ছে এখানে দুইটা পক্ষকে বের করতে চাই, দুইটা পক্ষ কি কি বের হয়? একটা পক্ষ আমাদের বের হয় হচ্ছে নগদান হিসাব, একটা পক্ষ আমাদের বের হয় কি? নগদান হিসাব।
আরেকটা পক্ষ আমাদের বের হয় হচ্ছে মূলধন হিসাব। ভাইয়া একটা পক্ষ আমাদের বের হয় নগদান হিসাব, আরেকটা পক্ষ আমাদের বের হয় মূলধন হিসাব, তাই না? নগদান হিসাব এবং মূলধন হিসাব। ওকে, ভালো কথা। তুমি আমার সাথে সাথে তুমি চিন্তা করো যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে নাকি ঘটে নাই? আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে কি ঘটে নাই? উত্তর হচ্ছে হ্যাঁ, আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। এই যে 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হইল, এই ঘটনাটাকে আমি কি অর্থের অঙ্ক দ্বারা পরিমাপ করতে পারছি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পারতেছি। তাহলে এটা আমাদের উত্তর। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে এইখানে কি আমি দুইটা পক্ষ পাচ্ছি কি পাচ্ছি না? উত্তর তোমাদের সামনেই, দুইটা পক্ষ, নগদান হিসাব, মূলধন হিসাব। তার মানে এইটাও আমাদের জন্য উত্তর। তাহলে উত্তর কি হবে? 1, 2, 3। এই ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এই ঘ নাম্বারটা কি আমাদের জন্য উত্তর, তাই না? আচ্ছা ভাইয়া, তোমরা অনেকে একটু বিরক্ত হতে পারো যে ভাইয়া এত স্লো কেন পড়াচ্ছেন বা এত ডিটেইল কেন পড়াচ্ছেন। ভাইয়া দেখো, এই ক্লাসটা থেকে যাবে, আজীবনের জন্য থেকে যাবে। এই ক্লাসটা তোমরা বারবার বারবার দেখবা। তোমাদের ছোট ভাইরাও হয়তো বা তোমাদের বই নিয়ে, তোমাদের বই থেকে এই ক্লাসগুলো করবে। এবং যেমনভাবে অনেক সবল স্টুডেন্টও আমাদের বইটা পড়বে, খুবই দুর্বল যে স্টুডেন্ট রয়েছে সেও কিন্তু আমাদের এই বইটা পড়বে। তো আমি ক্লাস নিচ্ছি যারা দুর্বল চিত্রে রয়েছে, যারা হিসাব বিজ্ঞান কম বোঝেন বা কম পারেন, এরকম চিন্তা করে আমি একদম বিস্তারিতভাবে বোঝানোর চেষ্টা করছি। যারা হিসাব বিজ্ঞানে মাশাআল্লাহ ভালো পারো, তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা একটু 1.5x দিয়ে ক্লাসটা করতে পারো, তোমরা এতে করে বুঝবা। আর যারা তুলনামূলক দুর্বল স্টুডেন্ট রয়েছে, বাবারা তোমরা একটু মনোযোগ দিয়ে পড়ো। সময় কিছুটা বেশি লাগলেও এই ক্লাস থেকে পরিপূর্ণভাবে শিখে বের হইতে পারবা। তাড়াহুড়া করে আসলে কোনো কিছু শেখা যায় না, তাড়াহুড়া করা শয়তানের কাজ, ঠিক আছে? তো আমরা একদমই তাড়াহুড়া করব না। আমরা এই পুরো ইজি অ্যাকাউন্টিং বইতে আমার যতগুলো ক্লাস তোমরা পাবা, দেখবে আমি একদম ধীর স্থিরভাবে আস্তে আস্তে সবকিছু পড়াচ্ছি এবং প্রত্যেকটা পড়াশোনা হবে ডিটেইল, যাতে করে এই বইটা নেওয়ার পরে তোমার যেন আর অন্য কোনো শিক্ষকের প্রয়োজন না পড়ে। আচ্ছা, 23 নম্বর প্রশ্নে বলেছে, জনাব অসীম একজন ফলের ব্যবসায়ী। 2015 সালের ডিসেম্বর মাসে তার ব্যবসায়ে কর্মীদের বেতন বাবদ খরচ হয় 35,000 টাকা। এই বেতন বাবদ খরচ হয় 35,000 টাকা, যার 15,000 টাকা প্রদান করা হয়। খেয়াল করে দেখো ভাইয়া, জনাব অসীম একজন ফলের ব্যবসায়ী। এই তিনি কি একজন ফলের ব্যবসায়ী? সে কি করছে ভাইয়া? সে হচ্ছে ডিসেম্বর মাসে তার কর্মীদের বেতন বাবদ মোট 35,000 টাকা তার বেতন খরচ হয়। এই 35,000 টাকার মধ্যে তিনি প্রদান করছেন কয়টা? তিনি প্রদান করছেন মাত্র 15,000 টাকা। আচ্ছা, তিনি এই লেনদেনটার আমরা আগে পক্ষগুলো বের করে ফেলি। হ্যাঁ, পক্ষগুলো বের করে ফেলে আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। পক্ষগুলো বের করতে গেলে সবার প্রথম আমাদের আসবে হচ্ছে, আমি বেতন, আমার বেতন নামে খরচ সৃষ্টি হয়ে গেছে, বেতন হিসাব বা বেতন ব্যয় হিসাব নামে বেতন হিসাব ডেবিট 35,000 টাকা। এরপরে দেখো, আমি নগদ টাকা দিয়ে দেওয়ার ফলে আমার নগদ টাকা কমে গেছে, তাই না? তাহলে নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 15,000 টাকা। ওকে, এখনো আমার কত টাকা তাহলে বকেয়া আছে? এখনো আমার প্রায় 20,000 টাকা বকেয়া আছে। কত টাকা বকেয়া আছে? 20,000 টাকা। তাহলে যেই টাকাটা আমার কাছে তারা পায় বা যেই বেতনের টাকাটুকু আমি এখনো পরিশোধ করতে পারি নাই, ওইটার নাম হচ্ছে প্রদেয় বেতন, অথবা তুমি চাইলে এটাকে বকেয়া বেতনও বলতে পারবা। প্রদেয় বেতন হিসাব ক্রেডিট কত টাকা? 20,000 টাকা। 1, 2, 3, 4, 20,000 টাকা। তাহলে এখানে আমি পক্ষগুলো বের করে ফেললাম, কোন কোন পক্ষ আছে বা কয়টা পক্ষ আছে, তাই না? আচ্ছা, এখন আমরা অপশনগুলো দেখি। প্রথমে বলা আছে 3টি পক্ষ বিদ্যমান। ভাইয়া তোমাকে আমি প্রশ্ন করতেছি, তুমি উত্তর দাও। তার বেতন বাবদ 35,000 টাকা খরচ হয়েছে, তিনি 15,000 টাকার বেতন প্রদান করছে। এর মাধ্যমে 3টা পক্ষের সৃষ্টি হয়েছে কি হয় নাই? দেখো তোমাদের সামনেই উত্তর আছে। এই 3টা পক্ষ সৃষ্টি হয়েছে কি হয়নি? 3টা পক্ষ সৃষ্টি হয়েছে। তাহলে 1 নাম্বারটাকে আমরা উত্তর হিসাবে নিতে পারি। বেতন, নগদ এবং দায়বাচক হিসাব বিদ্যমান। হ্যাঁ, একটু খেয়াল করে দেখো ভাইয়া, একটু খেয়াল করে দেখো। আমরা আমাদের এইখানে একটু খেয়াল করে দেখো,
এই যে বেতন, বেতন এটা একটা ব্যয়বাচক হিসাব, তাই না? হ্যাঁ, নগদ এটাকে একটা সম্পদবাচক হিসাব, প্রদেয় বেতন এটা একটা দায়বাচক হিসাব। তাহলে ভাই তিনটাই তো আছে, দেখো তুমি, বেতন আছে, নগদ আছে, দায় আছে, তিনটাই আছে। তাহলে আমরা এইটাকেও উত্তর হিসাবে নিতে পারি, এইটাকে আমরা কি করতে পারি, উত্তর হিসাবে নিতে পারি। আবার দেখো বেতন ও দায় বৃদ্ধি ঘটেছে, এই যে বেতন হিসাব ডেবিট, বেতন একটা ব্যয়, ব্যয়বাচক হিসাব ডেবিট মানে আমার ব্যয়ের পরিমাণটা বৃদ্ধি পাইছে, তাই না? প্রদেয় বেতন এটা একটা দায়বাচক লেনদেন, ব্যয়টা বকেয়া আছে, ব্যয়ের বকেয়া আমাদের জন্য দায়। এই দায় হিসাবের পাশে কি চিহ্ন আছে, ক্রেডিট চিহ্ন আছে। আমরা কি জানি, আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে কি হয়, ক্রেডিট হয়। তার মানে এখানে আমার দায়ের পরিমাণটাও বৃদ্ধি পাইছে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে ব্যয় এবং দায় বৃদ্ধি। হ্যাঁ, বেতন নামের ব্যয় বৃদ্ধি, প্রদেয় বেতন নামের দায়ের পরিমাণও বৃদ্ধি পাইছে। তাহলে উত্তর কি, উত্তর হচ্ছে 1 2 3, তিনটাই কিন্তু আমাদের উত্তর। তাহলে আমরা এখানে গ্রহণ করব কোনটা, এখানে আমরা গ্রহণ করব হচ্ছে ঘ নাম্বারটা। কোনটা ভাইয়া, ঘ নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 24 এবং 25। 24 এবং 25 নাম্বারে কি বলেছে, লিয়াকত হোসেন 30,000 টাকা নগদ এবং 15,000 টাকার মজুদ পণ্য নিয়ে ব্যবসায় শুরু করলো। তিনি 60,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পেলেন। ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহের জন্য তিনি হুমায়ুন সাহেবের নিকট থেকে ধারে 5,000 টাকার পণ্য ক্রয় করলেন। 5,000 টাকার পণ্য ক্রয় করলেন। এইখানে আমার ঘটনা আছে কয়টা জানো? এই যে আমার এখানে লিয়াকত যে তার ব্যবসায় শুরু করছে, হ্যাঁ, এই মজুদ পণ্য নিয়ে ব্যবসায় শুরু করলেন, এই পর্যন্ত আমার একটা লেনদেন। তিনি 7,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পেলেন, এই জায়গায় হচ্ছে দুইটা লেনদেন, দুইটা ঘটনা, লেনদেন না ঘটনা। ফরমায়েশ অনুযায়ী পণ্য সরবরাহের জন্য তিনি হুমায়ুন সাহেবের নিকট থেকে ধারে পণ্য ক্রয় করেছেন, এখানে হচ্ছে আমাদের জন্য তিনটা ঘটনা। তাহলে ভাই এখানে ঘটনা কয়টা, এখানে ঘটনা হচ্ছে তিনটা। এখানে ঘটনা কয়টা, ঘটনা হচ্ছে তিনটা, তাই না? তাহলে এখানে এই তিনটা ঘটনার মধ্যে আমার 24 নম্বর প্রশ্নে জিজ্ঞাসা করেছে লিয়াকত হোসেনের ব্যবসায় প্রতিষ্ঠানের কোন ঘটনাটি লেনদেন নয়, কোন ঘটনাটি লেনদেন নয়। ভাইয়া 2 নম্বর যে ঘটনাটা আছে, তিনি 7,000 টাকার পণ্য বিক্রয়ের ফরমায়েশ পেলেন, আমি এখানে ফরমায়েশ দিছি। ফরমায়েশ মানে কি ভাইয়া, অর্ডার দিছি। তাহলে এই যে ফরমায়েশ প্রদান করা বা অর্ডার প্রদান করা, এটা তো কোনো ধরনের লেনদেন না। এটা কি কোনো লেনদেন? এটা আমার জন্য কোনো ধরনের কোনো লেনদেনের মধ্যে পড়ে না। তাহলে এইটাই আমার জন্য লেনদেন না। এটা কোথায় আছে অপশনে, এই যে দেখো, পণ্য বিক্রয়ের ফরমায়েশ গ্রহণ করলেন, পণ্য বিক্রয়ের জন্য ফরমায়েশ গ্রহণ করলেন। তাহলে 24-এর উত্তর কি ভাইয়া, 24-এর উত্তর হচ্ছে খ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 25। 25 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া, 25 নাম্বার প্রশ্নে বলেছে উক্ত ঘটনাটি লেনদেন বলে গণ্য না হওয়ার কারণ কি। উক্ত ঘটনাটি, ভাইয়া খেয়াল করি 25 নাম্বারটা, উক্ত ঘটনাটি লেনদেন না হওয়ার কারণ কি। অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা তো পরিমাপ করা যাচ্ছে যে আমি নির্দিষ্ট পরিমাণের অ্যামাউন্টের পণ্য বিক্রয়ের ফরমায়েশ পাইছি। তো এই ঘটনাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায়, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য করা যায়, কিন্তু এইটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন ঘটায় নাই, এটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করে নাই। তাইলে 2 নম্বরটাকে আমি উত্তর হিসাবে নিতে পারি। আচ্ছা, 3 নম্বর অপশনে কি বলছে, হিসাব সমীকরণে প্রভাব বিস্তার করেনি। যে সকল আর্থিক ঘটনা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে পারে না, আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে না, সেটা আমার হিসাব সমীকরণকেও প্রভাবিত করতে পারে না। তাহলে সে কি হবে, তাহলে এই 3 নাম্বারটাকে আমি উত্তর হিসাবে নিতে পারি। তাহলে উত্তর হিসাবে আমি নিব কি, 2 ও 3 নাম্বারটা। 2 ও 3 কোথায় আছে, গ নাম্বারে আছে। তাহলে আমাদের উত্তর হচ্ছে গ। উত্তর কি, উত্তর হচ্ছে গ। এরপরে আমরা চলে যাব হচ্ছে প্রশ্ন নাম্বার 26, হিসাব রক্ষণের মূল ভিত্তি কোনটি। ভাইয়া
হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। খেয়াল করে দেখো, যদি ট্রানজ্যাকশন না থাকে, যদি লেনদেন সংগঠিত না হয়, তাহলে কিন্তু আমরা এটাকে লিপিবদ্ধ করতে পারি না। মানে লিপিবদ্ধ করার কিছু থাকছেই না, আমি লিপিবদ্ধ করব কি? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। এরপরে দেখো ভাইয়া, আমাদের 27 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে কোনটি ব্যবসায়িক লেনদেন। ভাইয়া, লেনদেন হওয়ার জন্য শর্ত কয়টা? লেনদেন হওয়ার জন্য শর্ত হচ্ছে 2টা। নাম্বার 1, ওই লেনদেনটা, ওই ঘটনাটা অবশ্যই কি হইতে হবে? আর্থিক ঘটনা হইতে হবে। ওইটা কি হইতে হবে? আমাদের জন্য একটা ফাইনান্সিয়াল ইভেন্ট হইতে হবে, তাই না? এরকম একটা কথা আমরা বলি, আমার ইউনিভার্সিটি টিচার বারবার বলতো যে ট্রানজ্যাকশন শুড বি ফাইনান্সিয়াল ইভেন্ট। ট্রানজ্যাকশন শুড বি ফাইনান্সিয়াল ইভেন্ট। ট্রানজ্যাকশনকে অবশ্যই কি হইতে হবে? একটা আর্থিক ঘটনা হইতে হবে, এবং ওইটাকে অবশ্যই আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। কি করবে? আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে। যদি কোনো একটা ঘটনা এই 2টা শর্ত পূরণ করতে পারে, তাহলেই তাকে আমরা লেনদেন বলতে পারবো। তাহলে আমরা এইখানে যদি দেখি, অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা হলো, এই অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করা হলো। আচ্ছা, আমরা বাকিগুলো একটু দেখে নিই, এরপরে এটাতে আসতেছি। উত্তর এটাই, হ্যাঁ, উত্তর ক নাম্বারটাই, বাট আমি একটু বাকিগুলো ব্যাখ্যা করে দিই তোমাদেরকে। দেখো, 20,000 টাকা ব্যয়ে ব্যবসায়ের নতুন শাখা খোলা হবে, ফিউচারে হবে, এখনো হয় নাই, হইলো এটা লেনদেন হইতো, হয়ে নেক তারপরে লেনদেন, এখন লেনদেন না। 3500 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়া হলো, আমি কর্মচারী নিয়োগ দিছি, এখনো বেতন দেই নাই। মালিকের ব্যক্তিগত জমি বিক্রয় 2 লাখ টাকা। মালিকের ব্যক্তিগত রে ভাইয়া, মালিকের ব্যক্তিগত হইলে এটা মালিকের জন্য লেনদেন হইতে পারে, আমার জন্য কোনো কিছু না। বোঝা গেছে কথা? তাইলে এখানে আমরা উত্তর হিসাবে গ্রহণ করতেছি কোনটা? উত্তর হিসাবে গ্রহণ করতেছি আমাদের ক নাম্বারটা, তাই না? আচ্ছা, এরপরে বলেছে যে নিচের কোনটি ঐতিহাসিক ঘটনা। এই নিচের কোনটি আমাদের ব্যবসায়ের জন্য একটা ঐতিহাসিক ঘটনা? এই নিচের কোনটি আমার ব্যবসায়ের জন্য একটা ঐতিহাসিক ঘটনা? এটা হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি ধার্য করা, বা অনাদায়ী পাওনা সঞ্চিতি যখন আমরা গ্রহণ করি, ওইটা আমাদের জন্য কি হবে? ওইটা আমাদের জন্য একটা ঐতিহাসিক ঘটনা হবে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি আমাদের প্রশ্ন নাম্বার 29-এ। দেখো ভাই, আমাদের 29 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে লেনদেনের দ্বারা। আচ্ছা, লেনদেনের দ্বারা কি হয়? লেনদেনের দ্বারা দেখো, মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়ে, একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমে, মালিকানা সত্ত্ব বাড়লে দায় বাড়বে, এই কথাটা ভুল। তাহলে উত্তর হচ্ছে 1 ও 2। এখন তোমাদের মনে প্রশ্ন হইতে পারে যে ভাই এটা আসলে কিভাবে হয়, তাই না? আমাদের একটা হিসাব সমীকরণ আছে, যেটাকে আমরা বলি বেসিক অ্যাকাউন্টিং ইকুয়েশন বা মৌলিক হিসাব সমীকরণ। সমীকরণটা হচ্ছে এ সমান সমান এল প্লাস ও ই। এ সমান সমান এল প্লাস ও ই। এই সমীকরণটার মানে আসলে কি বোঝায়, বা এই সমীকরণটার জিনিসটা আসলে কি? দেখো, এই সমীকরণটার মাঝখানে যে সমান চিহ্নটা আছে, ইকুয়াল সাইনটা আছে, এইটা নির্দেশ করে আমার দুই পাশের প্রভাবটাই সমান হইতে হবে। কি প্রমাণ করে? আমার দুই পাশের প্রমাণটাই বা দুই পাশের এফেক্টটাই সমান হইতে হবে। যেমন এই সমান সমানের এই পাশে যদি এইটা আমার যোগ হয়, মানে সম্পত্তি যদি বাড়ে, তাহলে সমান সমানের ডান পাশে দায় এবং মালিকানা সত্ত্ব দুইটাকেই অবশ্যই অবশ্যই বৃদ্ধি পাইতে হবে। আবার যদি কোনো একটা কারণে আমার মালিকানা সত্ত্ব, যদি কোনো কারণে আমার সম্পত্তির পরিমাণ কমে যায়, তাহলে এই যে সমান সমানের এই পাশেও অবশ্যই অবশ্যই কমতে হবে। এখন সেটা দায়ও কমতে পারে, সেটা মালিকানা সত্ত্বেও কমতে পারে। তাহলে এই জায়গা থেকে আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। কথাটা কি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপরের প্রভাবটা যদি এইরকম হয় যে সম্পত্তির পরিমাণ বাড়ছে কিন্তু আমি দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়াইতে পারি নাই, আমার সম্পত্তির পরিমাণ বাড়ছে ঠিকই, কিন্তু আমি দায় অথবা মালিকানা সত্ত্ব দুইটার একটারও কি করতে পারি নাই? বাড়াইতে পারি নাই।
তাহলে কি করতে হবে, এই সম্পত্তিটাকে আবার কমায়া ফেলতে হবে। তার মানে একটি সম্পদ যদি বাড়ে তাহলে ওটার প্রভাব হইতে পারে দুইটা। সেটা কি, একটা সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে, নয়তোবা একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পত্তি কমে যাবে। একটা সম্পদ বাড়লে আরেকটা সম্পত্তি কমে যাবে। তাহলে আমরা এই জায়গা থেকে এইটাকে উত্তর হিসাবে নিয়ে নিতে পারি যে একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমে যাবে। আচ্ছা, এরপরে আমরা আসি সমান সমানের ডান পাশে। দেখো, যদি এরকম হয় কোনো কারণে আমার প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব কমে গেছে, তাইলে অবশ্যই আমার প্রতিষ্ঠানের দায়ের পরিমাণকে বাড়াইতে হবে। দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমে, মালিকানা সত্ত্ব কমলে দায় বাড়ে। আবার যদি এইরকম হয় যে মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে আমাকে অবশ্যই দায়ের পরিমাণটা কমাইয়া দিতে হবে। তার মানে কি, মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমে, দায়ের পরিমাণ কমলে মালিকানা সত্ত্ব বাড়ে, তাই না? তাহলে এই যে দেখো, মালিকানা সত্ত্ব কমে গেলে দায়ের পরিমাণটা বাড়বে। তাহলে উত্তর হিসাবে আমরা 1 নম্বরটাকেও নিতে পারি। মালিকানা সত্ত্ব বাড়লে দায় বাড়বে, এই জিনিসটা কিন্তু আসলে হয় না, তাই না? তাহলে এইটাকে আমরা উত্তর হিসাবে নিতে পারি না। তাহলে এই পুরো কথাটার যদি একটা সামারাইজ আমরা করি, তাহলে হচ্ছে লেনদেনের প্রভাব যদি সমান সমানের বিপরীত পাশে গিয়ে পড়ে, তাহলে দুই পাশের প্রভাবই সমান হইতে হবে। লেনদেনের প্রভাব যদি সমান সমানের বিপরীত পাশে গিয়ে পড়ে, তাহলে দুই পাশের প্রভাবই সমান সমান হইতে হবে। অর্থাৎ যদি আমার সম্পদ বাড়ে তাহলে দায় ও মালিকানা সত্ত্ব বাড়বে, যদি আমার সম্পদ কমে তাহলে দায় এবং মালিকানা সত্ত্ব কমবে, বাড়বে। মানে সম্পদ বাড়লে ওইটাও বাড়বে, সম্পদ কমলে ওই দুটাও কমে যাবে। আবার যদি ওই পাশে প্রভাব না পড়ে, যদি লেনদেনের প্রভাব সমান সমানের একই পাশে পড়ে, তাহলে একটা বাড়লে আরেকটা কমবে। সম্পদ বাড়লে আবার সম্পদ কমবে, দায় বাড়লে মালিকানা সত্ত্ব কমবে, দায় কমলে মালিকানা সত্ত্ব বাড়বে। কথাটা কি বুঝাইতে পারছি ভাইয়া? তাহলে উত্তর হিসাবে আমরা নিব কি? উত্তর হিসাবে আমরা নিব ক নাম্বারটা। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 30 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে একটি লেনদেন অন্য একটি লেনদেন হতে আলাদা, তার কারণ কি? একটি লেনদেন অন্য একটি লেনদেন থেকে আলাদা, তার কারণ হচ্ছে আমাদের প্রত্যেকটা লেনদেনই স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র। আমাদের প্রতিটা লেনদেনই স্বয়ং সম্পূর্ণ এবং প্রত্যেকটা লেনদেনই এক একটা ইন্ডিভিজুয়াল, আলাদা আলাদা, তাই না? আচ্ছা, এরপরে প্রতিটি লেনদেনে দুটি পক্ষ থাকতে হবে, এটি লেনদেনের কোন বৈশিষ্ট্য? প্রত্যেকটা লেনদেনে দুইটা পক্ষ থাকতে হবে, প্রত্যেকটা লেনদেনেরই দুইটা পক্ষ থাকতে হবে। এটা লেনদেনের কোন ধরনের বৈশিষ্ট্য? এটা হচ্ছে দ্বৈত সত্তার বৈশিষ্ট্য। দেখো, দ্বৈত সত্তা মানে কি? দুইটা সত্তা। এই দ্বৈত সত্তা মানে কি? দুইটা সত্তা, তাই না? দুইটা পক্ষ। ওকে, প্রশ্ন নাম্বার 32-এ আমরা চলে যাব। 32 নম্বর প্রশ্নে বলেছে যে সেবার বিনিময়ে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হলে কিসের সৃষ্টি হয়? সেবার বিনিময়ে যদি আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন হয়, তুমি বাদ দাও সেবার কথা, আমার আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। পৃথিবীর যে কোনো কিছুর কারণে যদি আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা পরিবর্তিত হয়, আর্থিক অবস্থা প্রভাবিত হয়, তাহলে ওইটার নাম একটাই, সেটা হচ্ছে লেনদেন, ট্রানজ্যাকশন। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের জন্য খ। এরপরে দেখো ভাইয়া কি বলা আছে? বলা আছে প্রতিটি লেনদেন প্রভাবিত করে। প্রতিটা লেনদেন আমাদের প্রভাবিত করে। কাকে প্রভাবিত করে? প্রতিটা লেনদেন প্রভাবিত করে আমার দুটি হিসাব খাতকে। কয়টা হিসাব খাতকে? কমপক্ষে দুইটা হিসাব খাতকে। প্রতিটা লেনদেন আমার প্রভাবিত করে আমার যে সমীকরণ রয়েছে এ সমান সমান এল প্লাস ও ই, অথবা সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই সমীকরণটাকে প্রভাবিত করে। এবং যে সকল ঘটনা আমার হিসাব সমীকরণকে প্রভাবিত করতে পারে, ওই সকল ঘটনাই কিন্তু আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত করতে পারে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3। 1, 2, 3 আছে কোথায়? ঘ নাম্বারে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি? উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 34। 34 নম্বর প্রশ্নে বলা আছে, 34 নম্বর প্রশ্নে বলা আছে প্রতিটি লেনদেন হতে পারে,
প্রতিটি লেনদেন হতে পারে দৃশ্যমান, অদৃশ্যমান, দুইটাই তো হয়। আমরা একদম শুরুর দিকে পড়েছিলাম আমাদের লেনদেনগুলো ভিজিবল হইতে পারে, লেনদেনগুলো ইনভিজিবল হইতে পারে, আমার লেনদেনগুলো টাকার অঙ্কে পরিমাপযোগ্য হইতে পারে। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। 1, 2, 3 কোন জায়গায় আছে ভাইয়া? 1, 2, 3 আছে হচ্ছে আমাদের ঘ নাম্বারে। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ। উত্তর হচ্ছে কি আমাদের ঘ। এরপরে ভাইয়া চলে আসবে আমরা প্রশ্ন নাম্বার 35। বলা আছে লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটি? লেনদেনের একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে আমার লেনদেনটা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হইতে হবে। ভাইয়া বাকি সবগুলাই কিন্তু আমার লেনদেনের বৈশিষ্ট্য। লেনদেন অবশ্যই আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে, লেনদেনের অবশ্যই দুইটা পক্ষ থাকবে, আমার লেনদেনটা অবশ্যই স্বয়ংসম্পূর্ণ এবং ইন্ডিভিজুয়াল হইতে হবে, সবগুলোই বৈশিষ্ট্য। উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কোনটা? যেই বৈশিষ্ট্যটা না থাকলে বাকিগুলো একদমই অর্থহীন, সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। যদি কোনো একটা ঘটনা, যদি কোনো একটা লেনদেন, সেটাকে যদি আমি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য না করতে পারি, অর্থাৎ ওই ইভেন্টটা যদি ফাইন্যান্সিয়াল ইভেন্ট না হয়, তাহলে এটা কখনোই কি হইতে পারবে না? ট্রানজ্যাকশন হইতে পারবে না। তাহলে উত্তরটা কি? 35-এর উত্তর হচ্ছে ক। এরপরে আমরা চলে যাচ্ছি আমাদের প্রশ্ন নাম্বার 36। বলা আছে নিচের কোনটি ভবিষ্যৎ ঘটনা? নিচের কোনটি ভবিষ্যৎ ঘটনা, অর্থাৎ ভবিষ্যতে এই ঘটনাটা, মানে এই ঘটনাটা লেনদেন হয়ে যাবে আর কি, মানে ভবিষ্যৎ সম্পর্কে বলা আছে কোন জিনিসটাতে? সেটা হচ্ছে সঞ্চিতি। মনে রাখবা সঞ্চিতি কিন্তু আমার বর্তমান সময়ের কোনো জিনিসকে নির্দেশ করে না। সঞ্চিতি হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব ব্যবস্থা গ্রহণ করা। সঞ্চিতি হচ্ছে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব ব্যবস্থা গ্রহণ করা, আগাম একটা ব্যবস্থা গ্রহণ করা, তাই না? তাহলে এখানে উত্তর হিসাবে আমরা কি নিতে পারি? উত্তর হিসাবে আমরা নিতে পারি খ নাম্বারটা, কুরিন সঞ্চিতি। আচ্ছা, এরপরে দেখো ভাই 37 নম্বর প্রশ্নে কি বলেছে? আসবাবপত্রের অবচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? মনে রাখবা এই যে অবচয় অথবা অবলোপন, অবলোপন, আসবাবপত্রের অবচয় বা অবলোপন, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ডেপ্রিসিয়েশন। এই ডেপ্রিসিয়েশন হচ্ছে, ডেপ্রিসিয়েশন নিয়ে আমার দুইটা এমসিকিউ সবচেয়ে বেশি আসবে। একটা হচ্ছে হচ্ছে আমাদের এই ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে আমাদের জন্য অভ্যন্তরীণ লেনদেন, অভ্যন্তরীণ, এটা হচ্ছে আমাদের জন্য অভ্যন্তরীণ লেনদেন, এবং এটা হচ্ছে আমার জন্য একটা, ওটাকে কি বলে? অদৃশ্যমান লেনদেন, অদৃশ্যমান লেনদেন। আচ্ছা, আরেকটা লেনদেনও তুমি পাবা, সেটা হচ্ছে এটা একটা অনগদ লেনদেন, অনগদ লেনদেন। ডেপ্রিসিয়েশন নিয়ে এই তিনটা এমসিকিউ বারবার আসে, এবং এই তিনটা এমসিকিউ থেকে তুমি যে কোনো একটা তোমার এসএসসি পরীক্ষাতে তুমি কমন পাচ্ছ ইনশাল্লাহ, এই তিনটা থেকে যে কোনো একটা। আচ্ছা দেখো তাহলে আসবাবপত্রের অবচয় 1500 টাকা, এটি কোন ধরনের লেনদেন? এটা হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন। ভাইয়া এই তিনটা লাইন সবাই লিখে রাখতে পারো, বইয়ের মধ্যেই লিখে রাখতে পারো ইনশাল্লাহ। এই তিনটা থেকে যে কোনো একটা প্রশ্ন তোমার বোর্ড পরীক্ষায় আসবে। ভাইয়া বলে দিচ্ছি, তোমরা এটা লিখে নিও, ক্যামেরায় তো রেকর্ড করাই আছে, তোমরা রেকর্ড তো পাচ্ছই, পরীক্ষার দিন তোমরা এটা মিলাই নিতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের প্রশ্ন নাম্বার 38-এ কি বলা আছে আমরা দেখি। আমাদের প্রশ্ন নাম্বার 38-এ বলেছে প্রত্যেক লেনদেন ঘটনা, প্রত্যেকটা লেনদেন ঘটনা, কিন্তু সব ঘটনাই লেনদেন নয়। সব ঘটনাই আমাদের জন্য কি না? লেনদেন না। একটু একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের যেই সকল লেনদেনগুলো সংগঠিত হয় বা আমরা যে সকল জিনিসগুলোকে লেনদেন বলি, ওই লেনদেনগুলো কিন্তু ঘটনা থেকেই উৎপত্তি। এখন মনে করো যে আমার ঘটনা হইছে 1 থেকে 10 পর্যন্ত 10টা ঘটনা, হইছে 1 থেকে 10 পর্যন্ত 10টা। এর মধ্যে এই 10টা ঘটনার মধ্যে হয়তোবা 4টা ঘটনা আমার লেনদেন হওয়ার যেই কন্ডিশন ছিল, ওই কন্ডিশনটা ফুলফিল করতে পারছে। কন্ডিশন দুইটা কি? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য এবং আর্থিক অবস্থার পরিবর্তন। তো এই 4টা ঘটনাকে তখন আমি লেনদেন বলি। এই 4টা ঘটনাকে তখন আমি কি বলি? লেনদেন বলি, তাই না? এই 4টা ঘটনাকে তখন আমি লেনদেন বলি। বাকি যেই 6টা ঘটনা, তাকে কিন্তু আমি আর লেনদেন বলতে পারছি না।
তার মানে খেয়াল করে দেখো, যেই 10টা ঘটনা ছিল তারা কিন্তু স্টিল এখনো কিন্তু তারা ঘটনা, এবং ওই 10টা ঘটনা থেকে 4টা ঘটনাকে আমরা বলছি লেনদেন। তার মানে দেখো লেনদেন, এই যে আমরা যদি মিলাই প্রত্যেক লেনদেনই ঘটনা, এই যে 6টা লেনদেন আছে এরাও তো ঘটনার মধ্যে আছে, তাই না? তাহলে প্রত্যেকটা লেনদেনই ঘটনা, কিন্তু সবগুলা ঘটনাই আমার জন্য লেনদেন না। এটা আমার একটা লেনদেনের বৈশিষ্ট্য, এটা কি আমার লেনদেনের একটা বৈশিষ্ট্য। তাহলে 38-এর উত্তর কত? 38-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 39 নাম্বার প্রশ্নে কি বলা আছে? 39 নাম্বার প্রশ্নে আমাদেরকে বলেছে ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণীটি ভুল। ঘটনা ও লেনদেন সম্পর্কে কোন বিবরণীটি ভুল? সেটা হচ্ছে দেখো, সকল লেনদেনই ঘটনা, এটা তো একটা সত্য কথা, তাই না? এই সকল লেনদেনই তো একটা ঘটনা, কারণ আমার প্রত্যেকটা লেনদেনই আগের জন্মে কি ছিল? একটা ঘটনা ছিল। ঘটনা থেকে সে যখন আমার লেনদেনের কন্ডিশন দুইটা পূরণ করছিল তখন তাকে আমরা কি করছি? লেনদেনে নিয়ে আসছি, তাই না? লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায়, এই কথাটাও তো আমার জন্য সত্য। আমার দরকার ভুল কথা দরকার, আমার দরকার মিথ্যা কথা দরকার, তাই না? আচ্ছা, লেনদেনের সকল লেনদেনের দ্বৈত সত্তা অপরিহার্য, অর্থাৎ বাধ্যতামূলক। বাধ্যতামূলক, প্রত্যেকটাই কি আমার জন্য বাধ্যতামূলক, তাই না? তাহলে এই কথাটাও তো আমার জন্য সত্য। তাহলে 4টা অপশনের মধ্যে 3টা অপশন যদি সত্য হয় তাহলে মিথ্যা কোনটা? বাকি যেটা আছে ওইটাই মিথ্যা। তাহলে এটাই আমার জন্য কি? মিথ্যা কথা। সকল ঘটনাই লেনদেন, এটা মিথ্যা কথা। কেন? কারণ সকল ঘটনাকে আমি লেনদেন বলে স্বীকৃতি দিতে পারবো না। একটা লেনদেনকে, একটা ঘটনাকে ততক্ষণ পর্যন্ত লেনদেন বলা যাবে না যতক্ষণ পর্যন্ত ওই ঘটনাটা আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন না করবে। তাহলে খ নাম্বার কথাটা ভুল, এবং যেহেতু আমাকে ভুল হিসাবেই উত্তরটা ভুলই চাইছে, তাহলে উত্তর হচ্ছে খ। আচ্ছা, 40 নম্বর প্রশ্ন আমরা দেখব, বলা আছে কোনটি লেনদেনের বৈশিষ্ট্যের বহির্ভূত, অর্থাৎ কোনটা আমার লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না কোনটা? দেখো, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এটা একটা লেনদেনের বৈশিষ্ট্য। অদৃশ্যমান লেনদেন, লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান দুইটাই হইতে পারে। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র, এইটাও লেনদেনের একটা বৈশিষ্ট্য। ব্যয় নিয়ন্ত্রণ করা, এটা হিসাব বিজ্ঞানের একটা বৈশিষ্ট্য হইতে পারে, এটা হিসাব বিজ্ঞানের একটা উদ্দেশ্য হইতে পারে, কিন্তু এটা আসলে লেনদেনের কোনো বৈশিষ্ট্য না। তাহলে যেহেতু বৈশিষ্ট্য না বলছে, তাহলে আমাদের ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। তাহলে 40-এর উত্তর কি? 40-এর উত্তর হচ্ছে ঘ। চলে যাচ্ছি আমরা প্রশ্ন নাম্বার 41 নাম্বার প্রশ্নে বলা আছে প্রিন্ট ট্রেডার্স 35,000 টাকা মূল্যের পণ্য সরবরাহের জন্য তার একজন বিক্রেতার নিকট ফরমাইশ প্রদান করেছেন, এটি লেনদেন নয় কেন? ভাইয়া আমি কি করছি? আমি ফরমাইশ প্রদান করছি। ফরমাইশ মানে কি ভাইয়া? ফরমাইশ মানে আমি অর্ডার প্রদান করছি। ফরমাইশ মানে কি? আমি অর্ডার প্রদান করছি, তাই না? এই যে আমি যে অর্ডার দিলাম, এটা তো আমার জন্য লেনদেন না ভাইয়া। আমি অর্ডার দিছি, এটা আমার জন্য লেনদেন না। কারণ কথা হচ্ছে এটা আমার জন্য কেন লেনদেন না? এটা আমার জন্য কেন লেনদেন না? এটা আমার জন্য লেনদেন না, তার বড় কারণ হচ্ছে এই ঘটনার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। এর ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে নাই। তো যার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটে না, তাকে আমি কেন লেনদেন বলবো? তাহলে এটা আমার জন্য লেনদেন হবে না। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে আমার জন্য ঘ। চলে যাব আমরা প্রশ্ন নাম্বার 42 নাম্বার প্রশ্নে বলেছে কোনটিকে আন্ত লেনদেন হিসেবে চিহ্নিত করা যায়, অর্থাৎ কোন লেনদেনটার উৎপত্তি আমার প্রতিষ্ঠানের ভিতরে, ওটা নিঃশেষিত হচ্ছে আমার প্রতিষ্ঠানের ভিতরে। আমি আন্ত লেনদেন, অভ্যন্তরীণ লেনদেন, অনগদ লেনদেন হিসাবে একটা লেনদেনের কথা তোমাদেরকে বলেছিলাম। আন্ত লেনদেন, অনগদ লেনদেন, অদৃশ্যমান লেনদেন। কার কথা বলেছিলাম? অপচয়। কার কথা বলেছিলাম? অপচয়, তাই না? তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে যন্ত্রপাতির অপচয়। আমি তোমাদেরকে আরো একবার বলে দিচ্ছি, অপচয় সম্পর্কে এই 3টা বাক্য মনে রাখতে পারলে তোমার
এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞানের এমসিকিউতে 1 নাম্বার তুমি নিশ্চিত কমন পাচ্ছ। আমি তোমাদের পরীক্ষার এত মাস আগে তোমাদেরকে এটা ঘোষণা দিয়ে রাখতেছি। নাম্বার 1, অবচয়, এটা একটা অনগদ লেনদেন। অবচয় এটা একটা অনগদ লেনদেন। এই অবচয় একটা অনগদ লেনদেন। অবচয় এটা একটা আন্ত লেনদেন বা এটা একটা অভ্যন্তরীণ লেনদেন। অভ্যন্তরীণ লেনদেন। এবং অবচয় হচ্ছে কি? অবচয় হচ্ছে একটা অদৃশ্যমান লেনদেন। অদৃশ্যমান লেনদেন। আমার কথা তোমরা মিলায় নাও। এই 3টা এমসিকিউর মধ্যে যে কোনো একটা এমসিকিউ প্রতি বছর বোর্ডে আসছে। তুমি বোর্ড প্রশ্ন খুঁজে বের করে দেখতে পারো, যে কোনো বোর্ড প্রশ্ন দেখতে পারো, এই 3টা প্রশ্ন আসছেই আসছে এবং এই 3টা প্রশ্ন আগামী দিনগুলোতেও আসবে। আচ্ছা, 43 নম্বর প্রশ্নে আমরা যাব। বলা আছে দেবাশিস সরকার তার ব্যবসায়ের বিক্রয় কর্মীকে 3000 টাকা বেতন বাবদ প্রদান করলেন। 3000 টাকা বেতন বাবদ প্রদান করে ফেলছেন, তাই না? তাহলে এই লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষ কি কি? এই লেনদেনের ক্ষেত্রে দুইটা পক্ষ হচ্ছে, একটা হচ্ছে বেতন হিসাব, একটা হচ্ছে বেতন হিসাব, এবং যেহেতু নগদ টাকা দিয়ে দিছে তাহলে আরেকটা হচ্ছে আমার জন্য নগদান হিসাব। এই একটা হচ্ছে বেতন হিসাব, আরেকটা যেহেতু আমি নগদে টাকাটা দিয়ে দিছি তাহলে আরেকটা হচ্ছে নগদান হিসাব, তাই না? আচ্ছা, কি বলা আছে? ব্যবসায়ের, আচ্ছা এটা লেনদেন, এই ঘটনাটা লেনদেন। লেনদেন তার কারণ জানতে চাইছে। যে কোনো একটা ঘটনা যদি লেনদেন হয় তার কারণ কি হইতে পারে? ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন হয়েছে, অবশ্যই। যদি কোনো একটা ঘটনা সেটা যদি আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে পরিবর্তন করতে না পারে তাহলে তো ওইটাকে আমি ঘটনা লেনদেন বলতে পারবো না, তাই না? আচ্ছা, এরপরে কি? টাকার অঙ্কে পরিমাপযোগ্য। হ্যাঁ, অর্থের অঙ্কে বা টাকার অঙ্কে পরিমাপযোগ্য যে কোনো ঘটনাই লেনদেন। এরপরে হচ্ছে দুটি পক্ষ বিদ্যমান। খেয়াল করে দেখো, বেতন হিসাব, নগদান হিসাব। এখানে আমরা কয়টা পক্ষ পাইছি? দুইটা পক্ষ পাইছি। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2, 3। তাহলে উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। ভাইয়া উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের ঘ নাম্বারটা। ওকে ফাইন, তাহলে এইটুকু আমরা বুঝলাম। 43 পর্যন্ত আমরা বুঝলাম। আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 44। বলা আছে অদৃশ্যমান লেনদেন হলো, অদৃশ্যমান লেনদেন হচ্ছে অবচয় অবলোপন। অবচয় অবলোপনের চাইতে বড় কোনো অদৃশ্যমান লেনদেন নাই। থাকতে পারে 1-2টা, বাট তোমার প্রশ্নে আসবে অবচয়ের অবলোপন থেকেই। হ্যাঁ, আচ্ছা দেখো, বাণিজ্যিক চিহ্নের অবলোপন। বাণিজ্যিক চিহ্ন কি তোমার দেখার দরকার নাই। বাণিজ্যিক চিহ্ন মানে হচ্ছে ট্রেডমার্ককে বলা হয় আর কি। তো ওইটা বাদ দাও, ওইটা বোঝার দরকার নেই। অবলোপন এতটুকু তো বুঝছো, তাই না? আচ্ছা, সুনামের অবলোপন, যন্ত্রপাতির উপর অবচয়। তাহলে দেখো, অবচয় অবলোপন 3টা শব্দই আছে। এই যে দেখো, এই যে দেখো অবলোপন, এই যে দেখো অবলোপন, এই যে দেখো অবচয়, তাই না? তাহলে উত্তর কি ভাইয়া? 3টাই আমার জন্য উত্তর। 3টাই আমার জন্য উত্তর। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। আচ্ছা, এরপর আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 45। 45 নম্বর প্রশ্নে বলেছে ভবিষ্যৎ ঘটনা সংক্রান্ত লেনদেনের উদাহরণ হলো। ভবিষ্যৎ সংক্রান্ত ঘটনা, আমি কি বলছি ভাইয়া? সঞ্চিতি মানেই হচ্ছে ভবিষ্যৎ। সঞ্চিতি মানেই কি? ভবিষ্যৎ। অর্থাৎ সঞ্চিতকে বলা হয় ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব প্রস্তুতি। কি বলা হয়? ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব প্রস্তুতি। ভবিষ্যৎ সম্পর্কে কি প্রস্তুতি? পূর্ব প্রস্তুতি, তাই না? তাহলে ভবিষ্যৎ সম্পর্কে পূর্ব প্রস্তুতি সঞ্চিতি। এই যে দেখো সঞ্চিতি, এই যে দেখো সঞ্চিতি। তাহলে উত্তর কি? 1 ও 2। অর্থাৎ উত্তর হচ্ছে কি আমাদের জন্য ক নাম্বারটা। এর পরের প্রশ্নে আমরা যাব প্রশ্ন নাম্বার 46। 46-এ কি বলা আছে ভাইয়া? 46-এ বলা আছে একটি বিদ্যালয়ের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারীকে। ভাইয়া দেখো, হিসাব তথ্যের ব্যবহারকারী, হিসাব তথ্যের ব্যবহারকারী। আমাদের হিসাব বিজ্ঞানের সর্বপ্রথম বা হিসাব বিজ্ঞানের অনেক বড় একটা উদ্দেশ্য হচ্ছে আমরা আগ্রহী ব্যবহারকারীদেরকে হিসাব তথ্য সরবরাহ করব। আমরা হিসাব বিজ্ঞানের ডেফিনেশন এরকম করে বলি, অ্যাকাউন্টিং ইজ অ্যান ইনফরমেশন সিস্টেম দ্যাট আইডেন্টিফাই রেকর্ডস অ্যান্ড কমিউনিকেটেড টু দ্য ইন্টারেস্টেড ইউজার। অর্থাৎ যারা আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্য জানতে আগ্রহী তাদেরকে আমি কি করি? হিসাব তথ্যটা সরবরাহ করি। এটা আমার হিসাব বিজ্ঞানের অন্যতম একটা উদ্দেশ্য, তাই না?
এই যে আমি যে হিসাব তথ্যটা সরবরাহ করব, আমার প্রতিষ্ঠানের কিছু হিসাব আছে যেটা গোপনীয় হিসাব, যেটা আমি পাবলিকলি সবাইকে বলতে পারি না, কিছু হিসাব আছে যেটা আমি চাইলে সবাইকেই বলতে পারি। এই যে হিসাব আমি সবাইকে দিতে পারি, সবাইকে দিতে পারি না, এইটার উপর ভিত্তি করে আমরা হিসাব তথ্যের ব্যবহারকারীদেরকে দুইটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে আমার জন্য অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটা হচ্ছে আমার জন্য বাহ্যিক বা বহিস্থ ব্যবহারকারী। তোমাকে আমি ঘটনাটা আরো সহজ করে দিই। তুমি যখন দেখবা এমন কোন একটা পক্ষের নাম দেওয়া আছে যিনি বা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, যিনি বা যারা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখে, তারা হচ্ছে আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী, ইন্টারনাল ইউজার তারা। আর যারা আমার প্রতিষ্ঠানের হিসাব তথ্যের বা আমার প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, তাদেরকে আমরা বলি বাহ্যিক ব্যবহারকারী, এক্সটার্নাল ইউজার বলি, তাই না? তাইলে এখানে তুমি খেয়াল করে দেখো, একটা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ তারা কিন্তু ওই প্রতিষ্ঠানের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন, এই কারণে আমরা তাকে বলবো হিসাব তথ্যের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আচ্ছা, 47 নম্বর প্রশ্নে দেখব কি বলা আছে। বলা আছে লুকা প্যাসিওলি তার গ্রন্থে কোন নীতি ব্যাখ্যা করেন? লুকা প্যাসিওলি তার গ্রন্থে দুতরফার নীতি ব্যাখ্যা করেন। কোন নীতি ব্যাখ্যা করেন? দুতরফার নীতিটা তিনি ব্যাখ্যা করেন, তাই না? আচ্ছা, এইটুকু আমরা বুঝে গেলাম। এর পরেরটায় আমরা চলে যাব 47-এর পরে। 47-এর পরে আমাদের প্রশ্ন নাম্বার কত? আমাদের প্রশ্ন নাম্বার হচ্ছে 48। ওকে, 48 নাম্বার প্রশ্ন কি বলা আছে? রেভিনিউ। ভাইয়া, রেভিনিউ মানে হচ্ছে আয়। রেভিনিউ মানে হচ্ছে আয়। আয় এর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? আয় এর মাধ্যমে কোন হিসাবের বৃদ্ধি ঘটে? মালিকানা সত্ত্বের। কার ভাইয়া? মালিকানা সত্ত্বের। কিভাবে? দেখো, আমাদের মালিকানা সত্ত্ব, আমাদের অ্যাকচুয়াল সমীকরণটা কি ছিল? সমীকরণ ছিল এ সমান সমান এল প্লাস ও, এ সমান সমান এল প্লাস ও ই, অর্থাৎ সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। এই যে আমার সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা। আচ্ছা, এই যে আমাদের মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে 4টা। 4টা কি কি? 4টা হচ্ছে মূলধন, আয়, ব্যয় এবং উত্তোলন। ভাইয়া, মালিকানা সত্ত্বের উপর প্রভাব বিস্তারকারী উপাদান কয়টা? 4টা। মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এর মধ্যে এই মূলধন ও আয়ের সাথে, ভাইয়া, মূলধন ও আয়ের সাথে মালিকানা সত্ত্বের একটা ধনাত্মক সম্পর্ক। কি সম্পর্ক? ধনাত্মক সম্পর্ক। এবং এই ব্যয় আর উত্তোলনের সাথে মালিকানা সত্ত্বের একটা ঋণাত্মক সম্পর্ক। আচ্ছা, ধনাত্মক সম্পর্কটা কেমন? যদি কোনো কারণে আমার প্রতিষ্ঠানের মূলধন ও আয় বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণটা বৃদ্ধি পাবে। আবার যদি কোনো কারণে আমার ব্যবসায়ের মূলধন ও আয়ের পরিমাণ হ্রাস পায়, তাইলে মালিকানা সত্ত্বটা হ্রাস পাবে। আরেকবার খেয়াল করো, ব্যয় আর উত্তোলন যদি বাড়ে, তাহলে মালিকানা সত্ত্ব কমে যায়। তাহলে আমরা এই পর্যন্তই থাকি যে মূলধন ও আয়ের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে, ব্যয় আর উত্তোলনের পরিমাণ বাড়লে মালিকানা সত্ত্ব কমে যায়। মালিকানা সত্ত্ব কি হয়? কমে যায়, তাই না? তাইলে এই যে মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়বে, তাই না? তাহলে দেখো, রেভিনিউ এর মাধ্যমে কোন হিসাবে বৃদ্ধি হয়? আয় এবং মূলধনের মাধ্যমে আমার মালিকানা সত্ত্ব হিসাবের বৃদ্ধি ঘটে। কথাটা কি আমি বুঝাইতে পারলাম ভাইয়া তোমাদেরকে? আচ্ছা, আমরা খুবই ব্যাখ্যা করে শিখবো ভাই, আমরা খুবই ব্যাখ্যা বিশ্লেষণ করে শিখবো। অনেকের কাছে ক্লাসটা অনেক লম্বা মনে হলেও তোমরা একটু 2x বা 1.5x দিয়ে দেখতে পারো। আমার দরকার যারা দুর্বল রয়েছে তারা যেন পরিপূর্ণভাবে শিখতে পারে। আমরা ইনশাল্লাহ ওই রকমভাবে আলোচনা করব। আমি ক্লাসে কোনো ধরনের গল্পও করছি না, ক্লাসে কোনো ধরনের অতিরিক্ত কথাও বলছি না। আমরা
পড়ানোর জন্য যতটুকু আলোচনা করা দরকার সর্বোচ্চ আলোচনাটুকু করছি ইনশাল্লাহ। আচ্ছা দেখো কোনটি ধারাবাহিকতা সঠিক, কোনটি ধারাবাহিকতা সঠিক। দেখো আমার হিসাব চক্রের একটা ধারা আছে, আমি কোনটার পরে কোন কাজটা করব। আমাদের সবার প্রথমে লেনদেনটাকে আইডেন্টিফাই করতে হয়, এটা হচ্ছে আমার হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বপ্রথম কাজ, সেটা হচ্ছে লেনদেনগুলোকে আইডেন্টিফাই করা। লেনদেনগুলোকে কি করা? আইডেন্টিফাই করা, শনাক্ত করা, তাই না? তাহলে এইখানে যদি আমরা তাকাই প্রথম প্রক্রিয়ার মধ্যে বলছে কোন ধারাবাহিকতাটা সঠিক, কোন সিরিয়ালটা সঠিক, সিরিয়ালটা সঠিক, তাই না? তাহলে সবার প্রথম আমার থাকতে হবে কে? লেনদেন শনাক্তকরণ। তাহলে দেখো লেনদেন শনাক্তকরণ সবার প্রথমে আছে কোন জায়গায়? ক নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ক। লেনদেন শনাক্তকরণের পরে লেনদেনগুলোকে বিশ্লেষণ করতে হয়, লেনদেনের যে দুইটা পক্ষ আছে ওই পক্ষগুলোকে আইডেন্টিফাই করতে হয়, এরপরে গিয়ে কি করতে হয়? ওই লেনদেনগুলোকে জাবেদা ভুক্তি করতে হয়। তাহলে আমার উত্তরটা কি? উত্তরটা হচ্ছে ক। এরপরে আমরা চলে যাব আমাদের প্রশ্ন নাম্বার 50 নাম্বার প্রশ্নে বলেছে সম্পদ দায় ও মালিকানা সত্ত্ব নিচের কোনটির মূল উপাদান। ভাইয়া আমরা একটা সূত্র শিখছিলাম কি? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, এবং এটাকে আমরা বলতাম অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণ। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে ঘ, হিসাব সমীকরণ, তাই না? তাহলে দেখো ভাইয়া আমরা খুবই দুর্দান্ত একটা ক্লাস করলাম, অনেক লম্বা একটা ক্লাস হয়তো বা করলাম, কিন্তু পরিপূর্ণ একটা ক্লাস করেছি। এই ক্লাসটার ডিউরেশন যতক্ষণই হোক, তুমি যদি পূর্ণ মনোযোগ দিয়ে তুমি এই পর্বটার ক্লাসটা করে থাকো, তোমার যদি হিসাব বিজ্ঞানে জিরো নলেজও থাকে, তারপর আমি এতটুকু ধারণা করতে পারছি, এতটুকু আত্মবিশ্বাসের সাথে বলতে পারছি যে তোমার এই 50টা এমসিকিউতে কোনো অসুবিধা থাকবে না। এই 50টা এমসিকিউর যত বেসিক আলোচনা করেছি সেটা দিয়েও কিন্তু তুমি চাইলে আরও 500 এমসিকিউর অ্যান্সার করতে পারবা। আমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইতে ঠিক এইভাবেই প্রতিটা প্রশ্নের সমাধান আমরা করব, প্রতিটা প্রশ্নের আমরা আলোচনা করব। তোমাদের কাজ হচ্ছে তোমরা যদি এই প্রশ্নের উপরে তোমাদের বইয়ের উপরে, তোমাদের মূল বইতে, তোমরা যে বইটা আমাদের কাছ থেকে নিবা ওই বইয়ে দেখবা দ্বিতীয় অধ্যায় শুরুতে এরকম একটা কিউআর কোড দেওয়া থাকবে, এরকম একটা কিউআর কোড দেওয়া থাকবে। তোমরা যদি এই কিউআর কোডটা স্ক্যান করো, তোমার সামনে আমার এই ক্লাসটা চলে আসবে, তখন তুমি ক্লাসটা করে ফেলতে পারবা। এই জন্য তোমাদেরকে অবশ্যই দ্রুত সময়ের মধ্যে বইটা সংগ্রহ করতে হবে, এবং তোমার যত বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে আমাদের বইটা সম্পর্কে জানাইতে হবে। আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এই বইটা পড়লে তোমার হিসাব বিজ্ঞানের যত ধরনের সমস্যা সবকিছুর জন্য তোমরা আমাকে 24 ঘন্টার জন্য পেয়ে যাবা। ওকে, তাহলে আমরা আমাদের এই প্রথম টাইপের ক্লাসটা শেষ করছি। ইনশাল্লাহ আগামী ক্লাসে তোমরা তোমাদের বইয়ের উপরে এইখানে যে কিউআর কোডটা আছে, এই কিউআর কোডটা স্ক্যান করে লাভ হবে না, কিন্তু বইয়ের মধ্যে টাইপ 2 লেনদেনের বৈশিষ্ট্য চিহ্নিতকরণ, ওইটার নিচে যেই কিউআর কোডটা রয়েছে ওই কিউআর কোডটা যদি স্ক্যান করো তাহলে তোমার সামনে টাইপ 2 এর ক্লাসটাও চলে আসবে। তো তোমাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, সবার সাথে টাইপ 2 এর ক্লাসে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।